সৌমিতা দাশগুপ্তের লেখা গল্প জন্মদিন। মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরতে আজ একটু বেশি দেরি করে ফেলল পিকা। বাড়ি ফিরে তাকে যে দশভুজা হয়ে যেতে হবে সেটা সে ভালোই বুঝতে পারছে। কি করবে আর, ফুল গাছের তার খুব শখ। ওই বাগান ঘেরা বাড়িটার মালিকে হঠাৎ আজকেই প্রথম দেখতে পেল, তাই তো কয়েকটা ফুলের চারা নিতে আর গাছের পরিচর্যার ব্যাপারে টুকটাক কথা বলতে গিয়ে বেশ ভালোই দেরি করে ফেলল সে। খুব জোরে জোরে পা চালিয়ে প্রায় হাঁপাতে হাঁপাতে এসে বাড়িতে ঢুকলো পিকা। আর ঢুকবার সাথে সাথেই চতুর্দিক থেকে সবাই হাঁ হাঁ করে উঠল। সবাই বলতে পিকার শ্বশুর শাশুড়ি, বর আর পিকার 20 বছরের ছেলে গুড্ডু। সবার বক্তব্য একত্রিত করলে যে সারমর্ম দাঁড়ায় সেটা হলো তার কোনো কাণ্ডজ্ঞান নেই। মর্নিং ওয়াকে গেছে ঠিক আছে, কিন্তু সংসার বলেও তো একটা জিনিস আছে। হর্তকি ভেজানো জল না খেলে পিকার শ্বশুরের সকালবেলায় যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় সেটা জেনেও দেরি করে ফেরা তার অপরাধ হয়েছে। অফিসে আজ ইম্পর্টেন্ট মিটিংয়ে টাইমলি পৌঁছাতে না পারলে বসের কাছে দুটো কথা শুনতে হবে। ল্যাবের ক্লাস মিস হয়ে গেলে অ্যাটেন্ডেন্স কমে যাবে। এইগুলো সব পিকার অপরাধ। আজকে এগুলো সব পিকার জন্যই ঘটল। এক গ্লাস জল খাওয়ার সময় পর্যন্ত পেল না পিকা। তাড়াতাড়ি করে একদিকে রচাইয়ের জন্য জল বসালো, অন্যদিকে ভাতের হাঁড়ি চড়িয়ে দিল। ভাগ্যিস মর্নিং ওয়াকে যাওয়ার আগে চালগুলো ভিজিয়ে গিয়েছিল। তারপর ফ্রিজ খুলে ভেজিটেবল বক্স থেকে আজকের মতো সবজি নামিয়ে কাটতে শুরু করলো। শাশুড়ি বলেই চলেছেন, নিজের শরীর ঠিক রাখার জন্য প্রতিদিন মর্নিং ওয়াকে যাচ্ছ, ভালো কথা। তার নিজের শরীরের সাথে সাথে তো এই দুজন বয়স্ক মানুষের শরীরের খেয়াল রাখতে হবে নাকি? আমার বাবু অফিসে সারাদিন হাড় ভাঙা খাটুনি করে এসে রাতে গভীর ঘুমে ঘুমায়। সকালে তুমি না ডেকে দিলে উঠবে কি করে? যদি মনে হয় মর্নিং ওয়াক করবে তাহলে আরও আগে বের হও, তাহলে টাইম অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হবে না। পিকা মুখ দিয়ে একটা কথাও বার করছে না। পিকার বর দীপরাজ ওরফে দীপ ভালোই বুঝতে পারছে এটা ঝড়ের পূর্বাভাস। অফিস বের হওয়ার আগে কালবৈশাখী নামলে বিপদ আছে। তাই সে মাকে শান্ত করার জন্য বলল, চা হয়েই এসেছে, দিচ্ছে তোমাকে পিকা। আর বাবার হরিতকির জল তো আমি দিয়ে দিলাম। থাম, বউয়ের হয়ে আর কথা বলিস না। সবাইকে চা দিয়ে কড়াইতে রুটি সবজি বসিয়ে ফেলল পিকা। ইন্ডাকশানে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে ভাত উপর করে দিয়ে রুটি করতে শুরু করে দিল। এক একজনের এক এক রকমের টিফিন। ছেলে রুটি তরকারি টিফিনে নিতে চায় না, খেয়ে যায়। টিফিনে স্যান্ডউইচ, চাউ, বেড রোল, পাস্তা, দই বড়া, এক একদিন এক এক রকমের। দীপ আবার রুটি তরকারি টিফিনে নিয়ে যায়, ভাত খেয়ে যায়। জলখাবারে শ্বশুর শাশুড়ি রুটি তরকারিই চাই। আর পিকার কি চাই? ও চাও ও নিজেই ভুলে গেছে। সবাইকে টিফিন দেওয়ার পর নিজের জন্য আর আলাদা করে কিছু করতে ইচ্ছে করে না। যেটুকু উদ্বৃত্ত থাকে সেটুকু দিয়ে তার জলখাবার হয়ে যায়। দীপ খেতে বসেছে, ছেলে বেরিয়ে গেছে। শ্বশুর শাশুড়িকেও জলখাবার দিয়ে দিয়েছে। দীপের মানিব্যাগ, রুমাল, ঘড়ি, মোবাইল, টিফিন সব এক জায়গায় রেখে তারপর পিকা এক বোতল জল নিয়ে বসলো। এতক্ষণ বাদে তার মনে হলো তারও তেষ্টা পেয়েছিল। ফুল গাছের চারাগুলো এনে ওভাবেই রাখা রয়েছে। দুপুরে রান্না শুরু করার আগে সে ভাবলো গাছগুলোকে পুঁতে দেবে। কাল তার জন্মদিন, নিজেকেই নিজে সে আগাম উপহার দিল। সংসারের এত ঝামেলা সামলো গাছের শখ সে ছাড়েনি। বারান্দায় আর ছাদে তার শখের ছাপ সুস্পষ্ট। কী নেবে বলো? দীপ অফিসের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগে রাখতে রাখতে জিজ্ঞেস করলো পিকাকে। একটু হাসলো পিকা। প্রতি বছর জন্মদিনের আগে এই একই প্রশ্ন। আমার ভালো লাগার ভালোবাসার জিনিসগুলো কি হতে পারে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারলে না? তোমার যা ইচ্ছে তাই এনো। গাছগুলো টবে পুঁতে দিল পিকা। নিজেকে নিজে বলল, তোর পছন্দের উপহার। আজ 22 বছর বিয়ে হয়েছে পিকার। সংসারের প্রত্যেকের খুঁটিনাটি সব দিকেই সে নজর রেখে চলেছে। হ্যাঁ, অবশ্যই ভালোবেসে। কিন্তু এই সংসারে তার ভালোবাসার সংজ্ঞাটা তার কাছে যে কি সেটা সে এখন ভালো মতোই বুঝতে পারছে। প্রতি বছর জন্মদিনে তার পছন্দের নানান উপহার, মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফুলের গাছ তার বাবা তাকে উপহার দিতেন। কি করে যেন বাবা মা বুঝে যেতেন তাদের বুড়ির কি পছন্দ। হ্যাঁ, ওই নামেই তারা ডাকতেন পিকাকে। ঠিক ওই বিশেষ দিনটাতে সেই উপহারটাই নিয়ে হাজির হতেন তারা। অবাক বিস্ময়ে পিকা শুধু একটাই প্রশ্ন করতে, কি করে বুঝলে এটা আমার পছন্দ? চওড়া হাসি দিয়ে মা বাবা বুঝিয়ে দিতেন বুড়ির কোনো পছন্দই তাদের কাছে অজানা নয়। এখন বুঝতে পারে পিকা কি করে বাবা মা বুঝে যেতেন তার পছন্দ।
ঠিক এমনটাই এখন করে পিকা। যার যেটা পছন্দ ঠিক মনে রেখে তার জন্মদিনের দিন উপহারের ডালি সাজিয়ে তাকে সেটাই উপহার দেয় সে। কিন্তু পিকার ক্ষেত্রে না, কখনো কেউ মনেই রাখে না পিকার কী পছন্দ। পিকার বরাবরই পছন্দ চকলেট কেক, কিন্তু প্রতি বছর তার জন্য আসে ভ্যানিলা ফ্লেভার অথবা স্ট্রবেরি ফ্লেভারের কিংবা ম্যাঙ্গো ফ্লেভারের কোনো কেক, কারণ এ বাড়িতে চকলেট ফ্লেভারটা কেউ পছন্দ করে না, এমনকি তার ছেলে গুড্ডুও না। তাই নিজের পছন্দের কেকের ফ্লেভারটাই ভুলে গেছে পিকা। বরাবরই পড়াশোনার থেকে ঘর গোছাতে রান্নাবান্না করতে বেশি ভালোবাসত সে। এর মধ্যে যেন একটা আনন্দ খুঁজে পেত পিকা। মা বলতেন, এগুলো ছেড়ে এবার মন দিয়ে পড়াশোনা কর। কোনো মতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিল সে। এরপরও তাকে পড়াবার চেষ্টা করেছিলেন পিকার মা বাবা, কিন্তু পিকার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তাই পাত্র খুঁজতে আর কাল বিলম্ব করেননি তারা। শিলিগুড়ি নিবাসী সরকারি চাকুরিরত দীপরাজের সাথে হঠাৎ করেই তার বিয়েটা ঠিক হয়ে যায়। শিলিগুড়ি কলকাতা থেকে অনেক দূর দেখে প্রথমে তাদের সবার একটু আপত্তি ছিল, কিন্তু ওই যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে এই বাড়িতে এসে সবাইকে আপন করে নিতে এতটুকু সময় নেয়নি সে। ঘর গোছানো, ফুলের বাগান করা, রান্নাবান্না এগুলো যে তার খুব শখের জিনিস ছিল। শ্বশুরবাড়ির সংসারে সব কিছু সে একা হাতে সামলে নিচ্ছিল। কিন্তু তার শাশুড়ি যখন দেখল যে পিকা বেশ ভালোভাবেই সব কিছু করছে, তখন তিনি পিকাকে সংসারের কাজে কিছুমাত্র সাহায্য করার পরিবর্তে তার উপরেই পুরো সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে আয়েশের জীবন কাটাতে লাগলেন। পিকা প্রথম ভাবত সময়ের আবর্তনে পরিবেশ বদলেছে মাত্র, কিন্তু এটাও তো তার আরও একটা বাড়ি। তাই এখানেও সংসারের খুঁটিনাটির প্রতি সে ক্রমশ যত্নশীল হয়ে উঠতে লাগলো। কিন্তু কখন যেন তার এই যত্নশীল স্বভাবটা সবার কাছে অভ্যাসে পরিণত হয়ে গেল। এই সংসার পিকাকে বুঝিয়ে দিল এগুলো পিকার কর্তব্য, এই নিয়ম বাঁধা কাজগুলো করতে সে বাধ্য। নিজের অজান্তেই আস্তার চোখ দিয়ে দুফোঁটা অভিমান ঝরে পড়ল। না, এবার উঠতে হবে, অনেক রান্না বাকি, সময় মতো খেতে দিতে হবে সবাইকে। কাল আমার জন্মদিন পালন করবি? পিকার কানের পাশে কে যেন ফিসফিসিয়ে বলে গেল, খুব চেনা কণ্ঠস্বর, কিন্তু কাউকে দেখতে পেল না পিকা। আবার যেন কে বলল, আমি বুড়ি বলছি রে, কাল শুধুমাত্র বুড়ির জন্য একটা দিন পালন করবি? বুড়ি হারিয়ে যাচ্ছে তো, অন্তত একটা দিন তুই তাকে দে। ঠোঁট দুটো কেঁপে উঠল পিকার। অস্পষ্ট স্বরে সে শুধু নিজেকে বলল, দেব। গতানুগতিকভাবে রাত 12টার সময় রেড ভেলভেট কেক কাটা হলো। গুড্ডু বলল, আমি বাবাকে বললাম এই কেকটা আনতে, আমার ভীষণ ভালো লাগে। একটু মুচকি হাসল পিকা। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। পিকার শ্বশুর এখন হরিতকির জল পাননি, পিকার শাশুড়ি মা গরম চা পাননি। আজও তার মানে পিকা মর্নিং ওয়াক থেকে দেরি করে ফিরবে। বিরক্তি মাখা মুখে ছেলেকে ডাকতে গেলেন তিনি। দরজায় নখের শব্দ পেয়ে ধরফর করে উঠে বসল দীপ। নির্ঘাত পিকা এখনও ফেরেনি। ঘড়িতে 7টা বাজে। উফ, আজও অফিসের দেরি। কিন্তু খাট থেকে নামতে গিয়ে দীপ থমকে গেল। এ কি, পিকা তো মর্নিং ওয়াকে যায়নি? দিব্যি খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। অবাক হয়ে গেল দীপ। পিকা, ওঠো, 7টা বেজে গেছে, তোমার কি শরীর খারাপ? সরো, বিরক্ত করো না, এখনও আমার ঘুম কাটেনি, পরে উঠছি। ঘুম জড়ানো কণ্ঠে পিকা বলল। পিকার কথা শুনে অবাক হলো দীপ। আমতা করে বলল, মানে আমার অফিস, গুড্ডুর কলেজ। চোখ কষলে উঠে বসলো পিকা। কোনো কথা না বলে দাঁত ব্রাশ করে সোজা রান্নাঘরে ঢুকে গেল সে। তারপর পুরো 1 কাপ মেপে দুধ বসালো গ্যাসে। কি হলো, দুধ বসালে কেন? রচা হবে তো। সহিষ্ণু হয়ে উঠেছে পিকার শাশুড়ি। গুড্ডুর চোখ কসলাতে বলল, মা, আমার লেবু জল রেডি করনি? পিকা যেন আজ মৌনব্রত নিয়েছে। কফি মগ বের করে তাতে কফি ঢাললো। তারপর চিনি দুধ ঢেলে নিজের জন্য 1 কাপ কফি রেডি করে ট্রেতে সাজিয়ে নিল, সঙ্গে 2টো বিস্কুট। তারপর গিয়ে বসলো বারান্দায়। আকস্মিক পিকার এই আচরণ প্রত্যেকের কাছে দুর্বোধ্য ঠেকছে। আর সহ্য করতে না পেরে শাশুড়ি বারান্দায় এসে বলল, কি আশ্চর্য, চা যে করতে পারবে না সেটা মুখ ফুটে বলতে কি হয়েছিল? পিকা তাও চুপ। শাশুড়ি চায়ের জল বসালো গজগজ করতে করতে। সব টের পাচ্ছে সে বারান্দায় বসে। আয়েশ করে কফি খেয়ে আবার এসে গ্যাসের সামনে দাঁড়ালো। দীপ বুঝতে পারছে না কি হচ্ছে, তাই আমতা করে বলল, আজকে লাঞ্চ ক্যান্টিনে করে নেব,
তুমি বরং সবার জন্য আজকে রুটি তরকারি করে ফেলো, তোমার তাহলে চাপটা কম হবে। তাও পিকার মুখে কোনো কথা নেই। এক কৌটো গোবিন্দভোগ চাল, কয়েকটা আলু আর 5টা ডিম নিল। তারপর একটা ছোট সসপ্যানে সব ধুয়ে একবারে বসিয়ে দিল। শাশুড়ি গম্ভীর মুখে বলল, এখন ভাত কে খাবে? আমরা সবাই খাবো মা। এটাই একসময় আমার পছন্দের টিফিন ছিল। আজ জন্মদিনের দিন নিজের পছন্দগুলো আর একবার ঝালিয়ে নেব ভাবছি। কি আশ্চর্য, আমি আবার টিফিনে কবে ভাত খাই? রুটি তরকারি করো, ভাত খেতে পারবো না, কর্কশভাবে বলল পিকার শাশুড়ি। না মা, রুটি তরকারি আমি করতে পারবো না। আর শুধু আজকেই নয়, কোনো দিনই এই বাড়িতে আর সকলের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের টিফিন হবে না। আমি যেটা করব সেটাই সবাইকে খেতে হবে। বিয়ের পর থেকে এসে আমার পছন্দটা কিন্তু কেউ তোমরা দেখোনি। নিরুপায় হয়ে তোমাদের পছন্দের সাথে আমি নিজের পছন্দটাকে জুড়ে নিয়েছিলাম। কাল থেকে তোমরা আমার পছন্দের সঙ্গে তোমাদের পছন্দটাকে জুড়ে নিও। তোমাদের সকলের প্রিয়জন হতে চেয়েছিলাম, কিন্তু কখন যেন তোমাদের প্রয়োজন হয়ে গিয়েছি। আমার শরীর খারাপ লাগলেও কেউ আমাকে রেস্ট নিতে বলো না। দীপ এসে মাঝে মাঝে জিজ্ঞাসা করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিনা, ব্যাস ওইটুকুই। কখনো কেউ আমার মাথায় একটু হাত বুলিয়ে বলেছ এখন কেমন লাগছে শরীর? প্রতিদিন সকালে বাবার হর্তকি ভেজানো জল লাগে, সেটা কিন্তু মাও পারেন ভিজিয়ে রাখতে বা সকালে উঠে বাবার হাতে দিতে, কিন্তু সেটা তুমি করো না মা। হ্যাঁ, আমি ভালোবেসে সংসারের সব ভার মাথায় নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তোমরা সেটাকে একটা বাধ্যবাধকতার গণ্ডির মধ্যে বেঁধে দিয়েছ। সে গণ্ডিতে কোনো ভালোবাসা নেই। বাড়ির বউ, তাই সব কাজ আমাকেই করতে হবে, এরকম একটা মনোভাব রয়েছে শুধু। যখন এই প্রচণ্ড গরমের মধ্যে সকাল থেকে দুপুর অবধি আমি রান্নাঘরে থাকি, তখন কেউ কখনো এক গ্লাস জলে একটু লেবু চিপি দিয়ে আমাকে বলেছ খাও, শরীরটা ভালো লাগবে? কেউ বলনি। সবাইকে বড় মাছের পিসগুলো দিয়ে যখন আমি নিজের পাতে লেজাটাকে তুলে নিই, তখন কেউ কোনো দিন বলেছ তুমি সবসময় লেজা খাবে কেন, একটা পিস নাও? তোমরা হয়তো ভেবেই নিয়েছিলে আমি লেজাটাই বেশি পছন্দ করি, কিন্তু লেজা যে আমি কোনো দিনই খেতে পারতাম না, এই খবরটা তোমাদের কাছে অজানাই থেকে গেছে। ঘড়ি ধরে অফিসের জন্য দীপকে ডাকার কাজটাও আমাকেই করতে হয়। কেন? যখন বিয়ে হয়নি তখন ওকে কে ডেকে দিত অফিসের জন্য? ভালো করে সবাই শোনো, কেউ তোমরা এখানে অথর্ব নও। সবাই নিজের কাজ করতে সক্ষম। ভালোবেসে তোমাদের একজন হয়ে উঠতে চেয়েছিলাম, পারিনি। আর দীপ, কাল থেকে একটা রান্নার লোক লাগবে আমার। আমি জানি সেই সামর্থ্য তোমার রয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, হয়তো পেয়েও যাব। যে সময়টা রান্না করতাম সেই সময়টা আমি নিজের জন্য ব্যয় করব। আর হ্যাঁ, এখন মর্নিং ওয়াক থেকে আমার প্রতিদিনই দেরি হবে ফিরতে, কারণ আমাদের মর্নিং ওয়াকের যে গ্রুপটা আছে তারা প্রতিদিন বসে বেশ কিছুক্ষণ সময় গল্প করে, চা খায়। আমি চলে আসি, সংসারের কাজ থাকে বলে। কাল থেকে আসবো না, ওদের সঙ্গে আড্ডা মেরে এক কাপ চা খেয়ে তবেই ফিরব। মা, তুমি বরং চাটা করে ভাতটা বসিয়ে দিও, তারপর তোমাদের রুটি তরকারিটা কেটে রাখো। রান্নার লোক যতদিন না পাই ততদিন এই কাজগুলো তুমিই করো। আর হ্যাঁ, আমি এখন বাজার যাচ্ছি, ঠিক আমার যে যে খাবারগুলো পছন্দ আজকে সেগুলোই বাজার করব। তোমাদের যদি খেতে ভালো লাগে খাবে, না ভালো লাগলে প্রচুর হোম ডেলিভারি রয়েছে। ও হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, ফেসবুকে অনেক দিন থেকে দেখছিলাম মহিলাদের একটা গ্রুপ আছে যারা নিজেরাই সারা বছর ধরে কোথাও না কোথাও বেড়াতে যায়। কাল আমি সেই গ্রুপে জয়েন হয়েছি। এবার থেকে হয়তো মাঝে মাঝে বেশ কয়েকদিনের জন্য আমিও বেরোবো। সেই সময় কিন্তু সম্পূর্ণটা তোমাদেরই সামলাতে হবে। ঘরময় নিস্তব্ধতা। এক নিঃশ্বাসে ভাঙা কণ্ঠস্বরে কথাগুলো বলে থামল পিকা। এতদিন ধরে একটু একটু করে জমতে থাকা মেঘগুলো আজ কথারূপে বৃষ্টি হয়ে ঝরে পড়ল। দীপ বলল, আজ অফিস ছুটি নেব, আজ আমি রান্না করব। তোমার? মাঝপথে দীপকে থামিয়ে দিল পিকা। না গো, আজ আমি আমাকে ট্রিট দেব, তোমাদের কারোর দরকার পড়বে না। আজ বুড়ির জন্মদিনে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল পিকা। তার যাবার পথের দিকে সবাই তাকিয়ে রইল। এই পিকাকে তারা কেউ চেনে না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।